আমন্ত্রণপত্রেই তারেক রহমানকে অপমান করল ভারত। আর এবার তারেক রহমানও মোদির উপর নিলেন উল্টো এক প্রতিশোধ। দর্শক, দিল্লির একটি আমন্ত্রণপত্র আর সেই চিঠির কয়েকটি শব্দ নিয়েই এখন ঢাকা নয়াদিল্লির কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক অস্বস্তি। প্রশ্ন উঠছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি আমন্ত্রণপত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঠিক কিভাবে সম্বোধন করা হয়েছে, কেন সেই সম্বোধন নিয়ে এত আলোচনা, আর এই ছোট্ট একটি কূটনৈতিক বিষয় কি শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্কের বড় কোনো বার্তা নিয়ে আসছে? ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ বিষয়টি সামনে এসেছে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলনকে ঘিরে। সম্মেলনটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হবার কথা, ফলে সেখানে বাংলাদেশের সরকার প্রধানের অংশগ্রহণ শুধু একটি সাধারণ বিদেশ সফর নয়, এটি হতে পারে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বর্তমান অবস্থার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সূচক। দর্শক, চিঠিতে আসলে কি লেখা আছে? প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে অংশ নেবার জন্য একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। চিঠিটি ঢাকায় ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু বিতর্ক তৈরি হয়েছে চিঠিটিতে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমস্টেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ আপত্তির জায়গাটি আমন্ত্রণ জানানোর বিষয় নয়, আপত্তির জায়গা হলো পরিচয় বা প্রোটোকল ডেসিগনেশনে। কারণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলা হয়নি। কূটনীতিতে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি দেশের সরকার প্রধানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে সেটি শুধু শব্দের ব্যবহার নয়, বরং এর মধ্যে লুকিয়ে থাকে ডিপ্লোম্যাটিক প্রোটোকল, স্টেট রিকগনিশন এবং পলিটিক্যাল সিগন্যালিংয়ের প্রশ্ন। দর্শক, এই একটি শব্দ আসলে কতটা গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক কূটনীতিতে শব্দের গুরুত্ব অনেক সময় অস্ত্রের চেয়েও বেশি। একজন রাষ্ট্রপ্রধানকে কিভাবে সম্বোধন করা হলো, কোন পদবি ব্যবহার করা হলো, কোন পর্যায়ের প্রতিনিধি পাঠানো হলো, এসব বিষয়কে বলা হয় ডিপ্লোম্যাটিক সিগন্যালিং। অর্থাৎ সরাসরি কিছু না বলেও একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে তার অবস্থান সম্পর্কে সংকেত দিতে পারে। যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হতো, তবে সেটি হতো এক ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল। আর যখন তাকে বিমস্টেকের চেয়ার হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, তখন তিনি প্রোটোকল পাবেন শুধু একটি ইনস্টিটিউশনাল আইডেন্টিটির। এখানেই একটি বড় প্রশ্ন, এটি কি নিছক প্রোটোকলের ভুল, নাকি দিল্লির সচেতন কূটনৈতিক বার্তা? দিল্লি কি ইচ্ছে করেই এমনটি করেছে? দর্শক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলেও নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি চলছে এবং আমন্ত্রণ ও কারিগরি বিষয় নিয়ে পরবর্তী বিস্তারিত জানানো হবে। এই নীরবতায় কিন্তু জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ ভারত যদি বিষয়টিকে নিছক প্রোটোকল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু হিসেবে পরিষ্কার করে দিত, তাহলে বিতর্ক অনেকটাই থেমে যেতে পারত। কিন্তু ব্যাখ্যা না আসায় এখন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ সামনে আসছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনাকেই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আর এতে করেই তারেক রহমানকে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বৈধতা দিতে চায় না। কারণ এই চিঠিতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলা হলে তাকে সাংবিধানিকভাবে বৈধতা প্রদান করত ভারত সরকার। দর্শক, আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি হলো স্থায়ী বন্ধু নেই, স্থায়ী স্বার্থ আছে। ভারত বাংলাদেশ সম্পর্ক এর বাইরে নয়। সীমান্ত, বাণিজ্য, পানি, নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ, বিদ্যুৎ, উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটি সবকিছুতেই বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর স্বার্থ জড়িত। একইভাবে বাংলাদেশেরও ভারতের প্রয়োজন রয়েছে। কিন্তু প্রয়োজন থাকা মানেই যে সব বিষয়ে একমত হতে হবে এমনটি নয়। বর্তমান বিশ্ব রাজনীতিতে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন খুব গুরুত্বপূর্ণ ধারণা। অর্থাৎ কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভর না করে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে নিজের জাতীয় স্বার্থ বজায় রেখে সম্পর্ক রাখা। দর্শক, ব্রিক্সের এই আমন্ত্রণ কেন এতটা গুরুত্বপূর্ণ? ব্রিক্স শুধু একটি অর্থনৈতিক জোট নয়, এটি ক্রমশ গ্লোবাল সাউথ ডিপ্লোমেসির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম এখন বিস্তৃত হয়েছে।
ফলে এখানে অংশগ্রহণ মানে শুধু একটি সম্মেলনে যাওয়া নয়, বরং উদীয়মান অর্থনীতি ও বৈশ্বিক দক্ষিণের রাষ্ট্রগুলোর সঙ্গে কৌশলগত যোগাযোগ তৈরি করা। বাংলাদেশের জন্য এই মঞ্চ খুবই গুরুত্বপূর্ণ, আর ভারতের জন্য বাংলাদেশকে ব্রিক্সের আলোচনায় রাখা অর্থনৈতিক ও কৌশলগত দুই দিক থেকেই লাভজনক হতে পারে। তাহলে প্রশ্ন হলো, দিল্লি যদি বাংলাদেশকে এই প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে আমন্ত্রণপত্রের পরিচয় নিয়ে কেন এমন বিতর্ক? দর্শক, তারেক রহমান কি দিল্লিকে পাল্টা বার্তা দেবেন? এখানে আসছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। যদি ঢাকা মনে করে থাকে যে বাংলাদেশের সরকার প্রধানকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্বোধন করা হয়নি, তাহলে তারেক রহমান সরকারও চাইলে কূটনৈতিকভাবে এর প্রতিক্রিয়া জানাতে পারে। তবে কূটনীতিতে প্রতিশোধ সাধারণত প্রকাশ্য ভাষায় নেওয়া হয় না। এখানে ব্যবহৃত হয় রিসিপ্রোসিটি, অর্থাৎ এক পক্ষ যে ধরনের কূটনৈতিক আচরণ করে, অন্য পক্ষ প্রয়োজন হলে একই মাত্রায় আচরণ করতে পারে। তারেক রহমান চাইলে ব্রিক্স সফর নিয়ে নিজের অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারবেন। আবার তিনি সম্মেলনে গিয়ে ভারতের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নিজের অবস্থানও স্পষ্ট করতে পারেন। তবে দ্বিতীয় পথটি কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ কূটনৈতিক টেবিল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু টেবিলে বসে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা অনেক বেশি শক্তিশালী বার্তা। দর্শক, এর মধ্যেই ঢাকার নজর চলে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের দিকে। প্রতিবেদন অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরের কথা রয়েছে এবং 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে তার ভাষণ দেবার কথা। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের কথা রয়েছে। এটি বাংলাদেশের জন্য বড় একটি মাল্টিলিটারেল ডিপ্লোমেসি অপরচুনিটি, অর্থাৎ দিল্লির একটি সম্মেলনে অংশ নেওয়া নিয়ে যদি কোনো অস্বস্তি তৈরি হয়, নিউ ইয়র্কের জাতিসংঘ মঞ্চ থেকে বাংলাদেশ নিজের কূটনৈতিক অবস্থানকে আরও দৃশ্যমান করতে পারবে। দর্শক, তাহলে সামনে কি ঘটতে পারে? প্রথম সম্ভাবনা হলো, ভারত শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করবে এবং আমন্ত্রণপত্রের সম্বোধনকে নিছক প্রোটোকল ইস্যু হিসেবে ব্যাখ্যা করবে। দ্বিতীয় সম্ভাবনা হলো, তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যাবেন, তবে দিল্লির সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, মর্যাদা এবং পারস্পরিক সম্মানের বিষয়টি স্পষ্ট করবেন। আর তৃতীয় সম্ভাবনা হলো, বাংলাদেশ সফর বা অংশগ্রহণ সীমিত করে বহুপাক্ষিক কূটনীতিতে বেশি গুরুত্ব দিবে। আর চতুর্থ সম্ভাবনা হলো, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা দিল্লি সম্পর্ককে নতুন করে বার্গেনিং ডাইনামিক্স তৈরি হবে, অর্থাৎ দুই দেশেই নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে পারে। শেষ পর্যন্ত বিষয়টি হয়তো একটি চিঠির কয়েকটি শব্দ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর পেছনে আছে বড় একটি প্রশ্ন। বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্কটি কোন কাঠামোয় নিতে চায়? দর্শক, পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? এভাবে কূটনৈতিকভাবে অপমান করার পরেও তারেক রহমান সরকারের কি আসলেই উচিত হবে ভারতে যাওয়া? আর বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে অংশগ্রহণ করে, তবে ভারতকে কি ধরনের কূটনৈতিক জবাব দেয়া যায় বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।